আমাদের বাঁচান, আমরা যে অনাথ হয়ে যাব, পুরো গ্রাম উজাড় হয়ে যাবে বাবা, আমাদের বাঁচান। কি হয়েছে বল। আমাদের বাঁচান। শুনছেন ওই পাশের গ্রামে নাকি মোরগ লেগেছে, মোরগ লেগেছে পাশের গ্রামে। এই গ্রামের মধ্যে মোরগ আস্তে আস্তে আসছে, সবাই মরে যাবে। বাঁচান বাবা, বাঁচান, আমাদের সবাইকে বাঁচান। তোরা জানিস কেন হয়েছে ওই গ্রামে মোরগ? না বাবা, কেন হয়েছে? আমাদের আপনি বাঁচান। আমরা জানি, আমরা সব গ্রামবাসীরা ওই জন্য এসেছি, শুধু আপনি বাঁচাতে পারেন আমাদেরকে, দয়া করে বাঁচান। তোরা জানিস আগের গ্রামে যারা ছিল তারা সবাই ভগবানকে পুজো করত। হ্যাঁ, ভগবানকে পুজো করত তারা। আর আমি সর্বব্যাপী শয়তানের একমাত্র দাস। যা যা, আমি তোদের সবাইকে বাঁচিয়ে দেব। তাই করুন বাবা, কিন্তু ওই শয়তানে তো... কি? আরে ভগবান যা করতে পারে না শয়তান তা তা করে দেয়, শুধু একটুখানি রক্ত দিতে হয়, ওই আর কি। তোরা দিবি নাকি? কি রক্ত দিতে হবে? এখন রক্ত কোথায় পাই? মানুষের রক্ত বুঝি? হ্যাঁ, মানুষের রক্ত, আবার যেমন তেমন না। এক ব্যভিচারিণী অথবা দেবদাসীর রক্ত চাই। তাকে বলি দিয়ে শয়তানকে তুষ্ট করতে হবে যে। তাদের শরীর আর রক্ত শয়তান খুব পছন্দ করে, খুব। হ্যাঁ, কি বলছেন? ছিল একটা গ্রামে, ও পোড়ামুখী মরে গেছে, আর নেই। তোরা আর কিছু করতে পারবি না। আর এবার সবাই মরবি, দেখে নিবি। না 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 বাবা, এমন কথা বলবেন না। আছে আছে, ও নেই বটে, ওর রক্ত আছে। একটা মেয়ে আছে ওর, এখন নাকি বিয়ে করে সংসার করছে। ওর সংসার আমি গোছাবো। এই গ্রাম আমার আগে দরকার। এই গ্রাম সবাই বাঁচবে, তারপর ও বাঁচবে। ওর গলায় আমরা সবাই মিলে দেব। বাবা বলুন, ওর রক্ততে চলবে বাবা? আমরা বেঁচে যাব তো? হ্যাঁ, হয়ে যাবে। তোরা আমার সময় নষ্ট করিস না, যা ওকে নিয়ে আয়, সবাই মিলে নিয়ে আয়, যা। এই কুলাঙ্গার ঘর থেকে ওকে চলে আসতে বের কর। যা, মুঠি ধরে নিয়ে যাব। আমাদের সাথে চল। আমাদের সাথে চল, চল চল চল। বাবু, আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? ওকে নিয়ে আয়, ওকে নিয়ে আয়। আজকে ওর বলি হবে। ওকে ডাকবি, তত খুশি ডাক। তোর আজকে বলি দেবো আমি শয়তানের কাছে, তুষ্ট করবো শয়তানকে। শয়তান, তুমি আমার উপর তুষ্ট হও তুমি। আমার খাড়াটা দে তো, এক কোপে ওকে নাবিয়ে দেব। ওকে শোয়া, ওকে তাড়াতাড়ি শোয়া। দূরেটা কিসের আলো রেখা দেখা যাচ্ছে? গ্রামে তো আগুন লেগেছে। ওরে বাবা, কি হবে এবার? কি হবে? ওটা কে আসছে? ওই করেছে নিশ্চয়ই, ছুটছে দেখো। ওকে গিয়ে আগে ধরি আমি। এই দাঁড়া বলছি, আগে দাঁড়া। সব শেষ করে দেবো, সব শেষ করে দেবো। কি? আমি কি করে হতে পারে? আমি কি করে হতে পারে? ওই তো আমি। হ্যাঁ, কি যেন গুলিয়ে যাচ্ছে।
কি করে হতে পারে? হ্যাঁ, উফ, বাইরে তো কিছু দেখাও যাচ্ছে না ঠিক করে। এই কোন জানোয়ারের আওয়াজ পাচ্ছি আমি? হুম, কি ধরনের জানোয়ার এটা? যেন ছায়া জগৎ থেকে রুড়ো কোনো জানোয়ার উঠে এসেছে। কেমন একটা গন্ধ গায়ে। ওই কুৎসিত প্রাণীগুলো ওই দেহটাকে ছিঁড়ে ছিঁড়ে খুবলে খুবলে খাচ্ছে। ওফ, কি কষ্ট হচ্ছে। আমি পালাবো? ওই জানোয়ারটা তো আমার দিকে আসছে। আমি পালাই, পালাই, হ্যাঁ পালাই। তো খাদ, লাভ দি আমি। আমি তো খাদের মধ্যে পড়ে যাচ্ছি। কি অন্ধকার! হ্যাঁ, আমার হাত ধরলো কে? কি আমার হাত ধরলো? আমি উঠে পড়বো? হ্যাঁ, আমি উঠে পড়ি। কি হাতে? এক হাতে গাছের ডাল, কি গাল ভর্তি হাসি। বাহ, কি সুন্দর দেখতে ছেলেটাকে। কে তুমি? কে? আমি তো ঠিক চিনতে পারলাম না তোমায়। কেন, তুমি আসার পর থেকে যেন দিনের আলোর মতন সব পরিষ্কার হয়ে গেল। কে তুমি? তোমার উপর আমার বিশ্বাস আছে। আমি জানি তোমার সাথে কালচক্রে আমার বারবার দেখা হবে। এই প্রশ্নের উত্তর এখন দেওয়ার সময় নেই। জাগো, জাগো তুমি, আর বোঝো এই জগৎটাকে। যাও, এইবারের মতন না হয় বাঁচিয়ে দিলাম, কিন্তু পরের বার ঠিক দেখা হবে। যেন একটা ইংরেজিতে কি একটা বলে, উচ্চারণটা কি কঠিন। তুই, আমি তোমাকে বন্ধু বলে ডাকবো, ঠিক আছে? তুমি হবে আমার বন্ধু। আড্ডাখুড়ো প্রেজেন্টস আজকের নিবেদন প্রিয় ঘোষের রচিত কানাই খুড়ো, একটি অনন্য ক্যারেক্টার, যার আজকে দ্বিতীয় পর্ব রিলিজ হচ্ছে। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। দয়া করে পুরো গল্পটা মন দিয়ে শুনবেন। নানা ধরনের প্লট এবং চমকপ্রদ গল্পটি আপনাদের জন্য তৈরি করা হয়েছে। তো বেশি সময় নষ্ট না করে চলুন গল্পের ভিতরে ঢোকা যাক। আজকের গল্পের নাম ঈশ্বরী। ফোন এসছে। তাহলে এতক্ষণ আমি স্বপ্ন দেখছিলাম? কে ফোন করলো? এই বিভীষিকাময় স্বপ্নটি দেখার পর নিজেকে কোনো মতে বিছানা থেকে টেনে হিঁচড়ে উঠে বসলাম আমি। মোবাইলের স্ক্রিনের মধ্যে দেখলাম একটি খুবই পরিচিত নাম্বার। অটিজমগ্রস্ত একটি বাচ্চা মেয়ের মা আমাকে ফোন করেছে, যাকে আমি দৈনন্দিন জীবনে প্রতিদিনই প্রায় ক্লাস করিয়ে থাকি। ফোনটা তুললাম আমি। হ্যালো স্যার, হ্যাপি হোলি। আজকের ক্লাসে আসতে হবে না, মেয়েটাকে নিয়ে একটু বেরোবো ভাবছিলাম। ও, আপনাকেও হ্যাপি হোলি। আজকে হোলি? ওই আচ্ছা, ঠিক আছে, কোনো ব্যাপার না। কল কাট করার পর ফোনটিকে পাশে রেখে দিলাম আমি। একটি ব্রাহ্মণ বিবাহের তিথি ঠিক করতে যেভাবে নিজের পঞ্জিকা নিয়ে ঘাঁটে, ঠিক সেরকমভাবেই আমি নিজের ক্যালেন্ডারটাকে ঘাঁটতে আরম্ভ করলাম। ঘেঁটে যা বুঝলাম, ও, এই তো, হ্যাঁ, আজকে তো হোলি। সব পেশেন্টের কাছে তো তাহলে ছুটি আমার। আজকে তো কাজ নেই, কি করি? ভাবছি বুড়োর কাছে যাই। বুড়োর কাছে যাওয়াটাই ভালো হবে। একটু আড্ডাও দেওয়া যাবে, আর ভালো করে জম্পেশভাবে রান্না করবো একটা। এমন একটা পদবি বানাবো না, বুড়োর মুখে তাক লাগিয়ে দেবো। বলাই বাহুল্য,
নিজের এতদিনের একাকিত্ব জীবনে কিছু শিখি না শিখি অন্তত একটু ভালোভাবে রান্নাটা করতে শিখেছি। নিজে যেমন খেতেও ভালোবাসি, মানুষকে খাওয়াতেও খুব ভালোবাসি। যা বলা তাই কাজ। চটপট হাত লাগিয়ে বানিয়ে ফেললাম খান কত কচুরি আর অ্যালোভেরার পায়েস। এই অ্যালোভেরার পায়েসটা আমি আমার মায়ের হাতে বানানো দেখেছিলাম আর জেনেও নিয়েছিলাম এর রেসিপি। আমি ঠিক জানি না, খুড়োর হয়তো কোনো রকমের সুগারের প্রবলেমও থাকতে পারে, তাই খুড়োর জন্যই বেশিরভাগ স্পেশালি আমি এই অ্যালোভেরার পায়েসটা তৈরি করেছিলাম। বন্ধু, একটা কথা বলবো? তুই দেখেছিস জবার কত সুন্দর চারা হয়েছে? আমি ওকে জিজ্ঞাসা করলাম, আর ও তো লজ্জাতে মাটিতে মাথা নুইয়ে দিল। আমিও ভাবছি আমারও একটা চারা হবে, আমি তাকে নিয়ে সময় কাটাবো। আমিও মা হতে চাই। ভীষণ লজ্জা লাগছে। আজকের ভাবছি ডাক্তারবাবুকে আমি বলবো। খুব একটা বেশি দেরি না করে বেরিয়ে পড়লাম খুড়োর বাড়ির উদ্দেশ্যে। চলে গেলাম বাগবাজারের সেই ভাড়া বাড়িটিতে। যাওয়ার সময় রাস্তা থেকে একটি আবিরের প্যাকেটও কিনেছিলাম খুড়োর পায়ে দেব বলে। ছোটবেলায় মা বাবা আমাকে শিখিয়েছিল যে এই রকমভাবে বড়দের পায়েতে যদি আবির দেওয়া হয় তাতে তাদের সম্মান জ্ঞাপন করা হয়। পা চালিয়ে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম খুড়োর বাড়িতে। দালানের সামনে যখন দাঁড়িয়েছিলাম দেখতে পেলাম খুড়ো একটি টেপ রেকর্ডারকে জড়িয়ে ধরে ঘরের ঠিক মাঝখানে বসে বসে একটি অধীর আগ্রহে একটি গান শুনছে। কি গান সেটা কিছুক্ষণ শোনার পর আমিও বুঝতে পারি। ওই টেপ রেকর্ডারে রেকর্ড করা কোনো রকমের বাউল কিংবা মাঝি গান শুনছে বসে বসে। এতক্ষণে খুড়োর অজ্ঞাত স্বরে আমি তার ঘরে ঢুকে গিয়ে তার পায়েতে আবির দিলাম আর বললাম, শুভ দোল পূর্ণিমা, কেমন আছো খুড়ো? দেখলাম ইতিমধ্যে আগত শ্রাবণের বাদি ধারা হয়ে বুড়োর গাল ছুঁয়ে 2 ফোঁটা জল যেন আমার হাতে এসে পড়ল। আমি খুব চকিত হলাম এবং খুড়োর চোখের দিকে তাকালাম। দেখলাম চোখে অশ্রু। আমি বললাম, আমি আসলে বুঝতে পারিনি যে তুমি এতটা কষ্ট পাবে, আমায় ক্ষমা করো খুড়ো। আরে না না, এই জল ক্ষুণ্ণতার জল না রে, এই জল যে বড় কষ্টের। খুব মনে পড়ছে রে। কাকে কাকে মনে পড়ছে? কি হলো? বহুদিন বাদে আমায় কেউ রং লাগালো। আমিও তো খেলি, হোলি খেলি তো। তুমি খেলো? কোথায় খেলো? কার সাথে খেলো হোলি? বলবে তো। আহ, না বললে বুঝবো কি করে? আমিও হোলি খেলি। যখন যাত্রা করি তখন কিছু মূর্খ পাষণ্ডের সাথে রক্তের হোলি খেলি। হ্যাঁ, রক্তের হোলি খেলি আমি। শেষবার সে আমায় রং লাগিয়েছিল, আর আজ তুই লাগালি। তুই ভাবতে পারবি না যে আমার কতটা আনন্দ হচ্ছে, কতটা খুশি আমি। তুই ভাবতে পারবি না। যেমন তোর জন্য খুশি হচ্ছে তেমন দুঃখও পাচ্ছি। খুব মনে পড়ছে জানিস তো, খুব মনে পড়ছে তার কথা। ভীষণ ভালোবাসি রে আজও। কার কথা বলছো খুড়ো? তোমার প্রেমিকার কথা? কে ছিল গো? বলো না, কার কথা বলছো তুমি? তুই শুনবি, শুনবি আমার কথা? ঠিক আছে, তোকে বলবো, আমি সব বলবো। হ্যাঁ ঠিক আছে, সব কিছুই শুনবো, কিন্তু তার আগে খাওয়া দাওয়াটা সেরে ফেলা যাক।
দেখো আমি কি এনেছি তোমার জন্য আজকে, নিজে হাতে বানিয়েছি। হুম, মুখে না তাক লেগে যাবে। বুড়ো তুমি এসব কিছু খাওনি কখনো, নাও খাও, আমি বানিয়েছি তোমার জন্য শুধু স্পেশাল। চলো একসাথে খেতে বসি, হ্যাঁ? চলো চলো চলো, দেরি করো না, কেঁদো না তুমি, ওফ কাঁদছো কেন, কেঁদো না, আসো খাবো। বন্ধু, জানিস আজ আমার সব থেকে খুশির দিন। উনি তো বাড়িতে নেই, তাই সর্বপ্রথম কথাটা তোকেই বলছি। আমার ভিতরে একটা ছোট্ট চারা গাছ বড় হচ্ছে। আজ আমি খুব খুশি। তোকে আজ একটা গান শোনাবো, শুনবি? কে বানিয়েছে রে? আরে আমি বানিয়েছি। খুব ভালো, খুব ভালো। এটা কিসের পায়েস? অ্যালোভেরার পায়েস। হ্যাঁ, ও তো মুখে মাখার জিনিস। হুম, ওটাই তো ব্যাপার। নাও খাও খাও, দেরি করো না আর, আমি আবার গল্প শুনতে বসবো, তাড়াতাড়ি খাও। এই শোন না, খাওয়া তো হয়েই গেল, তেষ্টা পাচ্ছে। নাও জল নাও, দাঁড়াও, জলটা কোথায় গেল? এ নাও জল খাও। আমি বোতলটা এগিয়ে দিয়ে বুড়োকে বললাম। আরে না রে, জলের তেষ্টা না, বিড়ির তেষ্টা। বিড়ি এনেছিস? দে না। ওফ, আবার সেই বিড়ি কেন গো? ফুসফুসের কি দফা রফা করে ছাড়বে নাকি তুমি? খেও না, দরকার নেই বিড়ি খাওয়ার। আরে তুই দে না বাবা। ঠিক আছে, গল্প শুনবি না? হ্যাঁ, গল্প শুনবো বলেই তো এলাম। তো গল্প বলবে না তুমি আমাকে? এত বিড়ি দে। ওফ বাবা, আচ্ছা ঝঞ্ঝাটে বুড়ো তুমি। খুড়ো, তোমাকে না থেকে থেকে আমার এত রাগ ধরে। তুই দে না। আরে বিড়ি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ জানি, উন্নতির সিঁড়ি, তাই তো? হ্যাঁ, তুই তো শিখে গেছিস রে। ঘাট হয়েছে আমার তোমার, এ নাও তোমার বিড়ি। আমি জানতাম খুড়ো ঠিক আমার থেকে বিড়ি খেতে চাইবে, তাই রাস্তা থেকে আসার সময় একটি বিড়ির প্যাকেট কিনে নিয়েছিলাম। ভেবেছিলাম খুড়োকে আমি দেব না, তাই আমার কাছে রেখে দিয়েছিলাম। দেখলাম খুড়ো তো নিজেই চেয়ে নিল, তাই দিয়ে দিলাম। বিড়িটা জ্বালিয়ে সে খুব মজ করে একটি শুকটান দিল। তাহলে শোন, ওই গানটা শুনেছিস ভালো করে? হ্যাঁ শুনেছি তো। ওই কোনো বাউল গান বা মাঝি গান নাকি, মানে স্যাড সং জাতীয় কিছু? ওরকমই তো কিছুটা লাগলো। কি বলো খুড়ো? ওরে না রে না, তুই বুঝলি না। এই গানের সাথে যেন আমার জীবনের সমস্ত স্মৃতি মাখানো আছে। শুনবি? তাহলে শোন। আমার তখন যুবক বয়স। আমি এক ঘটনাচক্রে ওই দিব্যমণি পাই। ওই দিব্যমণি আমার কাছেই থাকতো। আমি বুঝতাম না যে ওটার কি ব্যবহার আর ও দিয়ে কি কি হতে পারে। আমি ছিলাম তখন এক তরতাজা যুবক ডাক্তার। আমার পোস্টিং হয়েছিল এক প্রত্যন্ত অচপাড়া গাঁয়ে, যেখানকার মানুষদের মধ্যে তো শিক্ষা ছিলই না, কিন্তু ভরে ভরে ছিল কুসংস্কার আর শয়তানি। চঞ্চল নদীকে আরো অস্থির করে তার মধ্যে থেকে দাঁড় বাইয়ে আমাকে মাঝি নিয়ে গেল ওই গ্রামে। ওই গ্রামের সীমানায় আমায় নামতে বলল। আমি সেই সীমানায় যখন নামলাম, নদীর পাড়ে থাকা সেই
কাদা মাটিতে আমার পা গেল পিছলে। আমি ধপ করে পড়লাম আর শুনতে পেলাম ওই হাসিটা। সত্যি সারা জীবন কৃতজ্ঞ থাকবো সেই হাসির উপর। যেন কানের কাছে বারবার ওই হাসিটা যেন বেজে ওঠে, খুব ভালো লাগে। ওই হাসির জন্য যেন মনে হয় সারাটা জীবন কেন, প্রতিটা জন্ম আমার বৃথা হয়ে যাবে ওই হাসি যদি আমি না শুনতে পাই। কিন্তু ওই সময় গেলাম আমি রেগে। আমি বললাম, এতে হাসির কি হলো? কেউ পড়ে গেলে হাসতে হয় বুঝি? কেউ পড়ে গেলে ওরকম ভাবে হাসে বুঝি? নৌকা থেকে মাঝি উঠে এসে আমাকে পাড়ে ভালোভাবে তুলে দিল। আমি গা হাত পা ঝেড়ে ঝুড়ে নিলাম। দেখলাম গ্রামের মানুষরাও এবার আস্তে আস্তে আসছে। মাঝি তখন মেয়েটাকে আর মেয়েটার সাথে থাকা বাচ্চাগুলোকে ধমক দিল। পালা 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 পালা, সবাই পালা, রেগে গেছে, পালা পালা পালা, সবাই পালাচ্ছে। আমি ভেবেছিলাম ওই প্রত্যন্ত গ্রামের মধ্যে একমাত্র ডাক্তার হওয়ার জন্য আমায় সবাই খুশি মনে বরণ করে নেবে, কিন্তু আমার ধারণা ভুল দাঁড়ালো। সবার মুখে যেন সন্তুষ্টি না, অসন্তুষ্টির ভাব নিয়ে কিছু কিছু মানুষ আমায় বলল যে আমি কোথায় থাকবো, অর্থাৎ সরকার থেকে আমাকে কোন জায়গা অর্থাৎ কোন ঘরের মধ্যে থাকতে বলেছে, সেই জায়গায় আমাকে নিয়ে যাবে বলল। আমি পৌঁছালাম সেই জায়গায়, দেখলাম আমাকে একটা ঘর দেওয়া হয়েছে। সেই ঘরের পিছনেই আছে একটা গাছের ছোট মতন বাগান। আর আমাকে যে জমি সহ ঘরটা থাকার জন্য দেওয়া হয়েছিল সেটি ছিল গ্রামের শেষ সীমানার একটু আগে, অর্থাৎ পুরোপুরি গ্রামের বাইরেও না, আবার পুরোপুরি গ্রামের মাঝেও না। আমি আমার ভদ্রতা অথবা কর্মের খাতিরে বললাম, দেখুন, আপনাদের যদি কোনো রকমের সমস্যা হয়, অর্থাৎ যদি কোনো রকমের রোগব্যাধি হয়, তো যেন ফেলে রাখবেন না, আমার কাছে আসবেন। আমার কাছে সব রকমের সমস্যার সমাধান হতে পারে। তো দয়া করে ভরসা করে আমার কাছে আসবেন। আমি আপনাদের রোগ থেকে পুরোপুরি নিরাময় করার পূর্ণ চেষ্টা করব। ধন্যবাদ। বেশ কিছুদিন অপেক্ষা, কোনো রোগীই আসে না। আমি ভাবলাম হয়তো এই গ্রামে কেউ রোগেই পড়ে না। যাক, ভালো, কেউ রোগে না পড়লেই তো ভালো। একদিন আমি লক্ষ্য করলাম আমার বাড়ির পিছনে যে একটা লম্বা তেঁতুল গাছ আছে, সেই তেঁতুল গাছে এক নারী মূর্তি যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢিল ছুটছে তেঁতুল খাওয়ার জন্য। দেখে বুঝলাম অনেকক্ষণের প্রচেষ্টা চলছে। দেখে মুচকি হাসলাম। আমি যে সেই নারী মূর্তির পিছনে দাঁড়িয়ে আছি আর তাকে অনবরত লক্ষ্য করছি, সেটা সে টেরই পায়নি। কিছুক্ষণ পর সে ঘুরে যখন আমায় দেখল, আমি দেখলাম সেই রূপের উজ্জ্বলতা। দেখলাম যে চুলটা তার খোলা ছিল আর হাওয়ায় দুলছিল, যেন মনে হচ্ছিল এক্ষুনি সেই চুল দিয়ে সে রাতকে নাবিয়ে আনতে পারে। সে চুলের রাশি, সে কেশ রাশি যেন মনকে বেঁধে ফেলছে। আমার মনটাও যেন সেই কেশ রাশিতে বেঁধে যেতে চায়। যেন মনে হয় আমি যদি বিকেল হই, তাহলে পাখিরা যদি আমায় দেখে নিজের বাসায় ফেরার কথা ভাবে,
তাহলে সেই কেশরাশি যেন আগত রাতকে বেঁধে আনবে, আর সেই সমস্ত পাখিদেরকে নিজের কোলে খুব আদর করে ঘুম পাড়াবে, যেন দেখে চোখ জুড়িয়ে যাওয়ার মতন। এত বড় বড় চোখ, যেন সেই চোখের মধ্যে লুকিয়ে আছে অজস্র সত্য কথা। সত্যতায় পরিপূর্ণ সেই চোখ, যেন কতই না কথা তার মধ্যে লুকিয়ে আছে, যেই কথা শুধু তার আপনজনের সাথেই বলা যায়। এমন একটা কিছু লুকিয়ে আছে তার ওই চোখে, যেন ভারী মায়াবী, এতটাই মায়াবী যেন মনে হচ্ছে অজস্র অশ্রু তার চোখে জমে আছে। কাঁদার জন্য একটা বুক চাই, যেই বুককে সে আঁকড়ে ধরে নিজের সমস্ত কষ্টগুলোকে মুছে ফেলতে চায়। নাকটা ছিল টিকালো, সূর্যের ওই পড়ন্ত আলো যেন চিকচিক করে উঠছে সেই তার নলকের উপরে, তাতে যেন ওর সুন্দরতায় আরো আরো যেন কিছু যুক্ত হয়েছে, যা ব্যাখ্যা দেওয়া সম্ভব না। ঠোঁট ছিল বসন্তকালের নতুন ফোটা ফুলের পাপড়ির মতো, আর ওই দুই ঠোঁটের ফাঁক থেকে যে হাসিটা গলে পড়ত, যেন সেই সুধা আমার কর্ণদেশ বারবার শুনতে চায়। সেই সুধা খাওয়ার জন্য যেন এক জন্ম না, প্রতি জন্মে সেই হাসি শুনতে রাজি আছি। হাজার হাজার বিষ আমি মঞ্জুর করতে পারি শুধু ওই একটুখানি সুধা খাওয়ার জন্য। এই পড়ন্ত বিকেলের আলো যেন তার চিকন শরীরে নতুন করে একটা যৌবনের প্রলেপ দিয়েছে। সে চোখ ফেরানোর মতো না। তার পরনে পড়ে থাকা সেই ছেঁড়া নোংরা কালচে শাড়িটাও যেন রাজরানীর বেশ ধারণ করেছে। সেই পড়ন্ত বিকেলে আমি বুঝতে পারলাম এইটাই সেই মেয়ে, যে নদীর পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার পড়ে যাওয়ার দৃশ্য দেখে এতটা হাসছিল। সে যখন বুঝল যে তার অজ্ঞাত অবসরে আমি তার পিছনে এসে দাঁড়িয়েছি আর তার কাণ্ডকলাপ দেখছি, এক দৌড়ে আমার বাগান থেকে বেরিয়ে গেল, কিছু বুঝে ফেলার আগেই। পরের দিন সকালে একজন মা আর তার বাচ্চা মেয়ে আমার কাছে এসেছে। আমি জিজ্ঞেস করলাম, বলুন কি সমস্যা হয়েছে, আমি আপনাদের কিভাবে সাহায্য করতে পারি? সেই বাচ্চাটির মা আমায় বলল, ডাক্তারবাবু, মনে হয় নজর দোষ লেগেছে। 3 বার ঝাড়িয়ে এনেছি, কিন্তু আমার মাইয়াটার কি হয়েছে বুঝতেই পারছি না, তাই আপনার কাছে নিয়ে এলাম। নজর দোষের একটা কাঠি লাগাইতে হবে মনে হয়। কিসব অন্ধবিশ্বাসের মধ্যে বিশ্বাস রাখেন আপনারা? ওকে আমি এক্ষুনি একটা ওষুধ দিচ্ছি, খাওয়ান, দেখুন এক্ষুনি সুস্থ হয়ে যাবে। দয়া করে এই সমস্ত কুসংস্কারে বিশ্বাস করবেন না, আমার কাছে নিয়ে আসবেন, আমি দেখে দেবো। মানেটা কি বলছেন? আমরা কি খারাপ? হ্যাঁ, কিচ্ছু না এসব। ওই মেয়েটাই তো আপনার মাথা খেয়েছে না? মানেটা কি বলছেন? কার কথা বলছেন আপনি? কিছু জানি না মনে হচ্ছে। হ্যাঁ, ওই ঢিঙ্গিটা তো আপনার বাগান বাড়িতে সব সময় ঘুরে ঘুরে বেড়ায়। কিছু জানি না, গ্রামের লোকেরা কিছু জানে না মনে করছেন? বলতেটা কি চাইছেন আপনি? মুখ সামলে কথা বলবেন কিন্তু। ওই ঢিঙ্গি মেয়েটি সেই ছোটবেলাতে নিজের বাবার মাথা খেয়ে বসেছে। না আছে বাবার ঠিক, না আছে মা বেঁচে। জানি না নাকি মা তো ছিল দেবদাসী। কি নাকি ঘুরে ঘুরে বেড়াতো, বাবার কোনো ঠিক নাই, জন্ম দিয়ে ছেড়ে দিয়েছে আমাদের গ্রামে। মেয়েকে না সামনে পেলে একদিন
কুপিয়ে মারবো। চলে গেলেন ওই মহিলা। আমার খুব খারাপই লাগলো ওই মেয়েটির ব্যাপারে এমন মন্তব্য শুনে। যত না খারাপ লাগলো এটা জানার পর যে মেয়েটা অনাথ, তার থেকেও বেশি খারাপ লাগলো মেয়েটির উপর হওয়া এই প্রতিনিয়ত অত্যাচার। মেয়েটার সাথে এত বাজেভাবে দুর্ব্যবহার, পুরো গ্রামবাসীর এই দুর্ব্যবহার আমার একদম পছন্দ হলো না। আবার ফিরে এলাম সেই নিস্তব্ধ জীবনে। একলা একলা ঘরে বসে কি আর করব, তাই ঘর থেকে বেরিয়েই গেলাম একটু। সামনে গিয়েই দেখি একটা পুকুর, বেশ সুন্দর, সূর্যের আলো লেগে ঝিকমিক করছে তার জল। মন কেমন করলো, গিয়ে বসলাম পা ঝুলিয়ে ওই পুকুরের ধারে। পকেটে রাখা এই টেপ রেকর্ডারটা চালিয়েছিলাম। এই গানটা বাজছিল তখন। বসে বসে গান শুনছিলাম, আর হঠাৎ চোখে পড়ল এক নারীর পা, যেন ওই পুকুরের শান্ত জলকে অশান্ত বানিয়ে তুলছে। বারবার তার পা ছলকে ছলকে উঠছে সেই শান্ত পুকুরের জলে, আর ঢেউতে পুরো পুকুর ছড়িয়ে যাচ্ছে। দেখলাম সেই চিকন নরম পায়ের মধ্যে সেই পুকুরের নরম জল পড়ে যেন একটি নতুন ধরনের নূপুরের সৃষ্টি করেছে, যা দেখতে একদম সোনার নূপুরের মতো লাগছে। সূর্যের কিরণ সেই নূপুরে প্রতিফলিত হচ্ছে। কি অপরূপ লাগছে সেই দৃশ্য দেখতে। আমি বুঝতে পারলাম এটা আর কেউ না, সেই মেয়েটাই আছে। হঠাৎ বুঝতে পারলাম সেই মেয়েটা ওই পুকুরের পাড় ছেড়ে আমার পাশে এসে দাঁড়িয়েছে, এক সুবোধ বালিকার মতো শিশু সুলভ প্রশ্ন করে বসে। এটা কি শুনছো? কি এটা? আমি এবার আমার মাথা তুলে ভালো করে ওর মুখের দিকে তাকালাম। দেখলাম শিশুর মতো এক গালেতে তেঁতুল পুড়ে আর দুই হাত দিয়ে একটা তেঁতুল ছাড়াচ্ছে। আমার দিকে সে একভাবে তাকিয়ে আছে উত্তরের আশায়। আমি বললাম, এই দেখো, এইটা হচ্ছে টেপ রেকর্ডার, এটার মধ্যে গান থাকে, আর আমি যেটা শুনছি সেটা হচ্ছে হিন্দি গান। তুমি শুনেছো হিন্দি গান? মেয়েটা দুই দিকে মাথা নাড়িয়ে সুবোধ বালিকার মতো না জানালো। তারপর কিছুক্ষণ ভেবে মেয়েটা আমাকে বলল, মাঝি যেটা গায় ওটাই তো? কি যেন একটা নদী, কি নদী? আরে শোনো, ওটা মাঝি গায় নদীর গান, মাঝি মাঝির গান গায়, ওটা হিন্দি গান না। হিন্দি গান হচ্ছে অন্য গান, তুমি শিখবে গান। দেখলাম মেয়েটি নিজের চোখ দুটো নিচের দিকে নামিয়ে নিল। এর মানে কি হলো আমি ঠিক বুঝতে পারলাম না, হ্যাঁ কি না। তারপর আমি তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা তুমি বলো তো আগে আমাকে, তুমি আমার বাগান থেকে তেঁতুল চুরি করে খাও, তাই না? আমি দেখলাম মেয়েটি হঠাৎ দৌড়ে পালাতে গেল। আমি ধরলাম তার হাতটা চেপে, আর তাকে
জিজ্ঞেস করলাম, বলো। আরে বলবে তো, আমি কি বকবো নাকি? আরে বাবা, আমি কি বাঘ যে তোমাকে খেয়ে ফেলবো? বলো। মেয়েটি মাথা নিচু করেছিল। দেখলাম আমার হাতের উপর 2 ফোঁটা জল পড়ল। আমি বুঝতে দেরি করলাম না যে ওই জলের উৎস হচ্ছে ওই মেয়ের 2 নয়ন। সে আমায় কাঁদতে কাঁদতে বলল, আমাকে ছেড়ে দাও, এখানে ধরো না, আমার লাগছে। আমাকে ছেড়ে দাও, এখানে ধরো না। কেন, কি হয়েছে? কি হলো? আমি তো কিছু বললাম না তোমায়, কাঁদছো কেন? কি হলো দেখি? আমি যেইখানে ওর হাতটা ধরেছিলাম ঠিক সেইখানেই দেখলাম একটা বড় ক্ষতের চিহ্ন। তাকে আমি জিজ্ঞেস করলাম এই ক্ষতটা কিভাবে সৃষ্টি হলো। সে আমায় কাঁদতে কাঁদতে উত্তর দিল যে, সকালবেলা আমি বেনিদের বাগানে গেছিলাম পেয়ারা পাড়তে। তখন মেরির মা আমাকে বটি চুড়ে মেরেছে। আমার খুব ব্যথা করছে হাতটা। এ বাবা, এখনো তো রক্ত পড়ছে এখান থেকে। কি লাগিয়েছো এখানটাতে? মাটি লাগিয়েছি। কি? মাটি? চলো চলো, আমি তোমাকে ওষুধ লাগিয়ে দিচ্ছি। সত্যি কি বলবো এই গ্রামের লোকগুলোকে, এতটা খারাপ আমি জীবনে দেখিনি। চলো চলো, আমি তোমাকে। এই বলে আমি তাকে নিয়ে গেলাম আর তার হাতেতে ভালো করে ওষুধ লাগিয়ে দিলাম। সেদিন তাকে প্রথমবার এতটা সামনে থেকে দেখলাম। ওষুধ লাগানোর পর সে ঘর থেকে বেরোনোর জন্য উঠে দাঁড়ালো। আমি তাকে জিজ্ঞেস করলাম, তোমার নামটা তো কই জানা হলো না। কি নাম তোমার? আমার নাম ঈশ্বরী। বাহ, খুব সুন্দর নাম তো, ঈশ্বরী। এরপর বহুদিন কেটে গেল। একবার গ্রামের মোড়লের মেয়ের বিয়েতে গ্রামের অনেক চেনা জানা লোকেদেরকে আমন্ত্রণ করা হলো। তাদের মধ্যে আমিও একজন অতিথি ছিলাম। গ্রামের একমাত্র ডাক্তার বলে কথা। হঠাৎ দেখলাম রাত্রিবেলায় যেখানে সব অতিথিরা খাওয়া দাওয়া করছিল সেইখানে এক গোলযোগ বেঁধেছে। আমি যখন সেই গোলযোগকে লক্ষ্য করে সামনের দিকে এগিয়ে দেখতে গেলাম যে কি ঘটেছে, তখন দেখতে পেলাম গ্রামের একটি লোক একটা মেয়ের চুলোমুটি ধরে তাকে আষ্টে পিষ্টে মারছে আর মারতে মারতে বলছে, মেরো না, আমাকে ছেড়ে দাও, আমার লাগছে। হাটখুড়ির আমাকে বেটি, মেরো না, তোর ছেড়ে দাও বাবার আমাকে। ঠিক আছে আমার তো না খিদে মায়ের পেয়েছে। ঠিক আছে? কি করব? হ্যাঁ, মেরো না, এইখানে আমাকে এসেছিস, ছেড়ে দাও, আমাকে দেখবি মেরো না। মেরে ফেলবো রে। আমাকে মেরো যেন না, আমাকে চোখের ছেড়ে দাও, সামনে আমার না লাগছে। আসিস। আমাকে মেরো না, আমি ছেড়ে এই দাও বলে আমাকে। দিলাম। আমার তো খিদে যদি পেয়েছে। এই তল্লাটে কি আর করবো? দেখতে পাই মেরো না, আমাকে ছেড়ে কুপিয়ে দাও। মেরি ফেলবো, আমাকে মেরো না, শেষ আমাকে করে ছেড়ে দেব। দাও, আমার লাগছে। চিনিস নাই আমাকে আমায়? ছেড়ে দাও কেউ আমাকে। আছে তোর? আমার তো না খিদে নাম পেয়েছে। আছে কি না করবো? গোত্র? মেরো না, হ্যাঁ, আমাকে ছেড়ে দাও। কিচ্ছু নেই তো।
বলে হুম, কি বলবে তুমি? এর উত্তরে কোনো জবাব আছে? হ্যাঁ, আছে জবাব। আমি তোমাকে দিচ্ছি জবাব। এখন থেকে ও কোনো অনাথ মেয়ে না। এইবার থেকে আমি ওকে আমার স্ত্রীর স্বীকৃতি দিলাম। এখন থেকে ও আমার স্ত্রী, আমার অর্ধাঙ্গিনী। তো কেউ যেন ওর দিকে চোখ তুলে না চায়। এই বলে আমি সবার সামনে তার সিঁথিতে সিঁদুর তুলে আমার ঘরেতে নিয়ে এলাম। ঘরেতে এসে ও আমার দুইটি পা একসাথে জড়িয়ে ধরল আর হাপুস নয়নে কাঁদতে কাঁদতে আমায় বলল, বাঁচাও, ওরা আমাকে মেরে ফেলবে। তোমার ভয়ের আর কোনো কারণ নেই। কেউ তোমাকে কিচ্ছু বলবে না। ওরা তোমাকে কিচ্ছু করবে না। ভয় পেও না। আমি তাকে তুলে ধরলাম। ও উঠে দাঁড়ালো। আমি ওকে জিজ্ঞেস করলাম, খিদে পেয়েছে তোমার? কই বলনি তো আমাকে আগে। খাবে? ও আমাকে মুখে কোনো উত্তর দিল না। ঘাড়টা ওপর নিচে নাবিয়েই আমাকে সম্মতি জানালো। আমি তখন আমার রান্না করা খাবার ওকে দিলাম আর আমরা দুজনেই বসে বসে খেলাম। খাওয়া দাওয়ার পর আমি ওকে একটা শাড়ি বের করে দিলাম। এ নাও, এই শাড়িটা পরো। ওই শাড়িটা ছিঁড়ে গেছে, অনেক দিনের শাড়ি। নাও, এই শাড়িটা পরে নাও। চটপট ছাড়ো তো। ও ওই লাল টুকটুকে শাড়িটি পরে নতুন বউয়ের ন্যায় ঘরে ঢুকলো আর কিচ্ছু না বলে চুপিসারে খাটের এক কোণে গিয়ে মাথা থেকে ঘোমটাটা বুক পর্যন্ত টেনে নিয়ে বসে পড়ল। দেখলাম ও কোনো উত্তর দিচ্ছে না। উল্টে আমার হাতটাকে সরিয়ে দিয়ে আবার ঘোমটাটা টেনে বসল। আমার ভারী হাসি লাগলো। কি গো, কি হলো বলবে তো? মাথায় এভাবে ঘোমটা দিয়েছো কেন? কিছুক্ষণ পর ও আমায় উত্তর দিল, আমি জানি ঘোমটা নিয়েই বসতে হয়। কি? ঘোমটা নিয়ে বসতে হয়? কে বললো তোমাকে এই কথাটা? কে শিখিয়েছে এইভাবে ঘোমটা নিয়ে বসতে হয়? আমাকে না তিন্নি বলেছিল। তিন্নির দিদিও এইভাবে ঘোমটা নিয়ে বসেছিল। যাও তো, আমাকে বিরক্ত করো না, আমাকে ঘোমটা নিয়ে বসতে দাও। ঠিক আছে, তোমাকে আমি আর বিরক্ত করব না। তা বলে তুমি সারা রাত ওইভাবে ঘোমটা পরে বসে থাকবে? তুমি ঘুমাবে না? আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু শুয়ে পড়লাম। ঠিক আছে, তোমার যখন মনে হবে তুমি ঘুমিও। এরপর দেখলাম ও আমার পায়ের ধারে বসে আমার পা টিপছে আর তার চোখের জল গাল বেয়ে আমার পায়ে পড়ছে। আমি দেখে উঠে বসলাম। বসে তাকে বললাম, কি হলো, কাঁদছো কেন আবার? কেঁদো না, আর কেউ তোমাকে কিচ্ছু করবে না, আর ভয় নেই। আমি তাকে তার নরম গালগুলো থেকে ওই চোখের জলটা মুছে দিলাম। তার গাল দুটো আমার হাতের মধ্যে ধরে নিয়ে তার কানের কাছে গিয়ে আমি জিজ্ঞেস করলাম, ঈশ্বরী, তুমি আমায় ভালোবাসো? বলো। কই না তো। প্রথমবার প্রেম প্রত্যাখ্যান হলো বলে আমি একটু কষ্টই পেলাম। তারপর শুয়ে পড়লাম নিজের বিছনায়। তারপর
ঈশ্বরী বলল, তো দেবতা তুল্য মানুষ, আমি তোমার দাসী হওয়ারও যোগ্য না। আমি বুঝলাম ওর মনেতে আমার জন্য কোনো ভালোবাসা নেই, আছে শুধু কৃতজ্ঞতা বোধ। ও হঠাৎ একদিন আমার কাছে এসে আমায় জানালো যে ও নাকি এক নতুন বন্ধু পাতিয়েছে। আমি জিজ্ঞেস করায় ও বলল যে ওই বন্ধুটা আর কেউ না, আমার এই টেপ রেকর্ডারটা। ভালো, আমার খুব ভালোই লাগলো। যাক, মেয়েটা অবসর সময়ে যখন আমি কাজকর্মে ব্যস্ত থাকব তখন ও একটু গান শুনে নিজের মনোরঞ্জন করতে পারবে। ও নিজের ফাঁকা সময়ে আমার বাগানের দেখভাল করত। আমার বাগানের গাছগুলোকে ও যত্ন করত, আর ওই টেপ রেকর্ডারের সাথে সব সময় কিছু না কিছু কথা বলতে থাকতো, যেন সত্যি ওই টেপ রেকর্ডারটা ওর মনের সব কথা শুনতে পায়। ওর বন্ধু, তার সাথে আরো কিছু বন্ধু পাতালো। ওই বাগানের যতগুলো গাছ ছিল ওই সব গাছগুলো নাকি ওর বন্ধু। ও সবার সাথে গল্প করে। ও নিজের খেয়ালে নিজের একটা চিন্তা জগৎ গড়ে তুলেছিল। আমার ভালোই লেগেছিল। যখন আমি ওকে জিজ্ঞেস করতাম এইসবের ব্যাপারে, ও তখন আমার বুকের মধ্যে মাথা গুজে চোখটা বন্ধ করে সারাদিনের কথাগুলো আমায় জানাতো। ওর সেই শিশু সুলভ কথাগুলোকে শুনছিলাম। আমি আবার লক্ষ্য করেছিলাম ঈশ্বরী পুকুর ধারে আবার আমার বাগানে গিয়ে বসে বসে কখনো সখনো গুনগুন করে গান গাইছে। কি গান গাইছে আমি অতটা বুঝতে পারলাম না, কিন্তু ও যে গুনগুন করছে আমি ওর দ্বারাই বুঝতে পারলাম যে ওর গানের গলাটা একটু ভালোই আছে। তাই ওকে আমি নিজের থেকে দুপুর বেলা করে সময় নিয়ে ওকে আমি গানের তালিম দিতাম। আমিও একটু আধটু গান করতাম। সেই থেকেই ওকে আমি বাংলা গান কিছু কিছু শিখিয়েছি, আর ওকে এই তফাৎটা বুঝিয়েছি যে কোনটা বাংলা গান, কোনটা হিন্দি গান, আর কোনটা মাঝি গান। এমন করেই সময় কাটতে থাকে। বাগানের ছোট চারা গাছগুলো মাথা চারা দিয়ে আস্তে আস্তে বড় হয়, আর তাদের সাথেই সময়ের শৃঙ্গারে ঈশ্বরীও নিজেকে সাজিয়ে তোলে। তার শরীরের দীপ্তি এবং উজ্জ্বলতা হয়ে ওঠে আরো বিদ্যমান। আমার মনেও যেন তার প্রতি এক নতুন টান অনুভব হয়, যেন এক বাঁধনে এমন ভাবে এই সংসারটাকে আর আমাকে বেঁধে ফেলেছে ও, যে ওইটুকু জায়গার মধ্যেই আমাদের পুরো জগৎ তৈরি হয়েছে। একবার রাত্রিবেলায় ও নিজের মনের কথা আমাকে জানালো। তুমি কখনো আমাকে ছেড়ে যাবে না তো? না, কখনো ছাড়বো না। আমার তো ইচ্ছা আছে যে তোমার সাথে আমি আমার সেই পাকা চুল অবধি থাকতে চাই। যখন আমার পাকা চুল হয়ে যাবে আমি লাঠি ধরবো, ততদিন তোমার সাথে থাকতে চাই। পালাই ষাট, লাঠি নিয়ে ঘুরবে কেন? আমি তো আছি, আমার হাত ধরেও তুমি ঘুরবে। তোমার হাত ধরে ঘুরবো? তুমি বুড়ি হবে না? না, ঈশ্বরী কখনো বুড়ি হবে না। তাই বুঝি?
তুমি কখনো বুড়ি হবে না। আমি কখনো বুড়ি হব না। এরপর একদিন রাত্রিবেলায় আমি বসে বসে একটু লেখালেখি করছিলাম। ও দেখলাম আমাকে হাতের ইশারা করে আর চুরির আওয়াজ করে আমায় ডাকলো। আমি আমার লেখার খাতা থেকে মুখ তুলে তার দিকে তাকালাম। সে যেন এক ঝাপটায় আমায় জড়িয়ে ধরল। ওর মুখটা আমার বুকে চেপে ধরেছে, আর কিছুক্ষণ বাদে নিজের মুখটাকে আমার মুখের কাছে নিয়ে আসলো। দেখলাম তার চোখটা বোজা আছে। সে আমাকে কানে কানে একটা কথা বলল। তুমি জানো না আমার লজ্জা লাগে? আচ্ছা, তাই বুঝি? তো কতটা লজ্জা লাগে? উফ, সেটা কি বলা যায়? তুমিও না সত্যি, বাগানে না কতগুলো চারা গাছ বার হয়েছে, আমারও না ওরকম চারা গাছ লাগবে। কিছুদিন পর আমি ঠিক করলাম যে এই গ্রামের পোস্টিং আমি আর চাই না। আমি শহরে গিয়ে দরখাস্তটাকে বাতিল করব। তার জন্য আমি একটা মঞ্জুরির চিঠিও লিখেছি। জবাবে এসেছে যে শহরে গিয়ে এটা নিয়ে বড় ডাক্তারদের সাথে আর সরকারের সাথে পরামর্শ করতে হবে। তাই অনেকটাই লম্বা কাজ আছে। পোস্টিং হঠাৎ করে পাল্টানো মুশকিল, তাই আমাকে ওই পোস্টিং পাল্টানোর জন্য শহরে যেতে হবে। আমি ওই কথাটা ঈশ্বরীকে জানালাম। শহরে কি যেতেই হবে? হ্যাঁ, শহরে যেতেই হবে, নাহলে তো নতুন পোস্টিং নিতে পারবো না। তুমি আমায় আটকিও না। আমাকেও নিয়ে চলো তোমার সাথে। না, এইরকমভাবে বলো না। সত্যি কথা বলতে, আমার নিজের ইচ্ছা করলেও আমি তোমাকে নিয়ে যেতে পারবো না। আর নতুন জায়গায় যেখানটাতে পোস্টিং হব, সেখানটাতে আমরা দুজন মিলে নতুন করে বাস করব। হ্যাঁ, তুমি চিন্তা করো না, আমি তাড়াতাড়ি চলে আসব। আর একদম কাঁদবে না, হ্যাঁ? এই বলে আমি তার কপালে একটা চুম্বন করলাম। বেরিয়ে পড়লাম শহরের উদ্দেশ্যে। তখনকার সময় নিজের পোস্টিং বদলানোর কাজ অনেকটাই সময় সাপেক্ষ ব্যাপার। অনেক দলিল দরখাস্ত সরকারকে জমা দিতে হয়। তাই বাড়ি ফিরতে ফিরতে আমার 3 মাস সময় লেগে গেল। ওই দিব্যমণিটি আমার সঙ্গে সব সময় থাকে। আমি আর দেরি করলাম না। নৌকা থেকে নেমে তাড়াতাড়ি করে গ্রামের পথ ধরে আমি আমার বাড়িতে ফিরে আসলাম। বাড়িতে ফিরে দেখলাম ঘর পুরো ফাঁকা। আমি চারিদিকে খুঁজলাম, দেখতে পেলাম সদর দরজার সামনে একটা গাছ ভেঙে পড়ে আছে। আর তার সাথে সাথে আমার মনটা যেন একটু বিচলিত হয়ে উঠল। ঘরের মধ্যে আর আশেপাশে ঈশ্বরীকে কোথাও দেখতে পাচ্ছি না। ঘরের সামনে ওই গাছটাও ভাঙা। দেখলাম ঘরের ভিতরের ঠিক মেঝেতে আমার টেপ রেকর্ডারটা উল্টে পড়ে আছে। টেপ রেকর্ডারটাকে হাতে তুললাম। তোলার পর ঈশ্বরীর সমস্ত মনের কথা সে ওই টেপ রেকর্ডারকে বন্ধু বলে তাকে বলেছে। আর সে এটাও বলেছে
যে ও নাকি অন্তঃসত্ত্বা, ওর মধ্যেও নাকি নতুন চারা হয়েছে, আর আমি বাবা হতে চলেছি। হ্যাঁ, আমি বাবা হতে চলেছি। বেরা বেরা ঘর থেকে, চল আমাদের বেরা, সাথে চল, তাড়াতাড়ি বেরা। তোকে চুলের মুঠি ধরে নিয়ে যা, যাবো। চল আমাদের চল, সাথে হ্যাঁ, চল। ওনার সাথে চল, চল চল চল। কোথায় নিয়ে এতক্ষণে আমি গ্রামের ভিতরের দিকে ছুটতে আরম্ভ করে দিয়েছি। ঈশ্বরী, ঈশ্বরী, কি হলো আমার ঈশ্বরী, ঈশ্বরী, ঈশ্বরী। আমি গ্রামের ভিতরে ঢোকার পর দেখতে পেলাম সেই মর্মান্তিক দৃশ্য। আমি দেখলাম আমার ঈশ্বরীর মাথা কেটে সেটাকে উঁচু খুঁটির মধ্যে ঝুলিয়ে রেখে দিয়েছে, আর নিচে তারা সবাই উল্লাসে ব্যস্ত। আমি দেখে আমার সেই দৃশ্য আর দেখতে পারলাম না। আমি ছুটতে গেলাম, আমার যেন হাত পা ঠান্ডা হয়ে স্থির হয়ে গেল। ততক্ষণে ওই টেপ রেকর্ডারটা আমার হাত থেকে পড়ে গেল, আর ঈশ্বরীর গাওয়া একটা গান সেই টেপ রেকর্ডারে বেজে উঠল। আমি তো কি করব বুঝতে পারছি না। আমার আমার হাতের মধ্যে সেই দিব্যমণি চলে আসলো। সেই দিব্যমণিটা তখন আমি ঈশ্বরীর গায়ের মধ্যে, অর্থাৎ তার ওই কাটা মাথার মধ্যে যখন লাগালাম, মণিটার মধ্যে রক্ত শুদ্ধি ঘটলো, আর মণিটার থেকে আস্তে আস্তে বেরিয়ে আসলো সেই মায়া কালো জগতের কিছু দুঃসংলগ্ন প্রাণী। সেই প্রাণীগুলো পুরো গ্রামটাকে যেন ঘিরে ফেললো। গ্রামটার মধ্যে যেন কোনো জীবন আর বেঁচে থাকলো না। সেই গ্রামের মধ্যে থাকা সমস্ত ঘর বাড়ি আগুনে দাউ দাউ করে জ্বলতে আরম্ভ করলো, আর সেই ছায়া জগতের রূঢ় প্রাণীগুলো সমস্ত মানুষকে খুবলে খুবলে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেললো। সমস্ত জিনিসটা এত তাড়াতাড়ি ঘটলো আমি বুঝতে পারলাম না। ঈশ্বরী, 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 তুমি, আমি আমি ঈশ্বরীর আমি মাথাটাকে আবার কোলে ধরলাম। সে বলেছিল ও নাকি যখন লজ্জা পায় ওর মাথা নাকি অমন ভাবে নিচে ঝুঁকে থাকে, আর ওর চোখ নাকি বোঝা থাকে। আমি বললাম, ঈশ্বরী, ঈশ্বরী, তুমি চোখটা খোলো ঈশ্বরী। দেখো দেখো, আমি তোমার ডাক্তারবাবু, আমি এসে গেছি ঈশ্বরী। তুমি চোখটা কেন বন্ধ রেখেছো? দেখো না মাথা কেন ঝুঁকিয়ে আছে তোমার? এখানে লজ্জার তো কিচ্ছু নেই। আমি তোমার ডাক্তারবাবু। দেখো তুমি একবার চোখ মেলে তাকাও ঈশ্বরী, দেখো না কি হলো? কিছু তো বলো, কিছু একটা বলো ঈশ্বরী। আমি পারছি না, আমি সহ্য করতে পারছি না। আমি আমি বুঝতে পারছি না কি করব। আমি চাই না ঈশ্বরী, আমি সত্যি বলছি, আমি লাঠি ধরতে চাই না ওই পাকা চুলে। আমি তোমার হাত ধরতে চাই, আমি তোমার হাত ধরতে চাই। এই জগৎ বড় অন্ধকার লাগছে ঈশ্বরী, এই জগৎ বড় সুন্দর লাগছে। তুমি আসো, ফিরে আসো ঈশ্বরী, তুমি ফিরে আসো ঈশ্বরী। আমি পারছি না,
কি করে হলো? কেন? আমার ঈশ্বরী কি দোষ করেছিল? কি দোষ করেছিল মেয়েটা? ও ও তো অন্তঃসত্ত্বা ছিল, ও তো অন্তঃসত্ত্বা ছিল। আমার বাচ্চাটা কি দোষ করেছিল? আমার ঈশ্বরী কি দোষ করেছিল? কেন এমন হলো? কেন কেন? আজকের জন্য এতটাই। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। আমার গল্প শুনে যদি আপনাদের একটুও মন ছুঁয়ে যেতে পারি, তাহলে দয়া করে আমার এই চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। নিজের প্রিয় মানুষদের সাথে আমার এই চ্যানেলটাকে শেয়ার করবেন, যাতে তারাও উপভোগ করতে পারে আমার এই প্রতিটা গল্প। তো আজকের জন্য শুভরাত্রি, গুড নাইট।